তোমার জীবনে যদি দুটো জিনিস থাকে তাহলে তোমার গোটা জীবনটাকে ধ্বংস করতে পারে। একটা হচ্ছে অভিনয়, এক হচ্ছে অহংকার। এই দুটো জিনিস থাকলে না তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে, না তুমি কারোর প্রতি ভালোবাসায় আকৃষ্ট হতে পারবে। আজকের ভিডিও ইস্যু অফ শেয়ারস, মন প্রাণ নিয়ে বসো, হাসি খেলায় বোঝাবো ইস্যু অফ শেয়ারস এর পার্ট 2 কি বলেছে, মিনিমাম সাবস্ক্রিপশন কি হবে, প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি বুঝিয়ে দিয়েছি, কতগুলো টাইপের শেয়ারস আছে, এমওএ এওএ ব্যাপারগুলো সব বুঝবো, যাতে এমসিকিউ এখান থেকে এলে তুমি পুরো মাখন করে দিতে পারো, বাটার লাগিয়ে দিতে পারো। কারণ আমরা আজকে ভিডিওটা করেছি পুরো ডেপথ কনসেপ্ট নিয়ে। দেখো আমি তোমাকে একটা কথা বলে দিই আগে, আমাদের শেয়ার যদি বলা হয় তাহলে ক টাইপের শেয়ারস হয়? দু টাইপের শেয়ারস হয়। দেয়ার আর টু টাইপস অফ শেয়ারস, ওয়ান ইজ ইকুইটি শেয়ারস, আর একটা হয় প্রেফারেন্স শেয়ারস। ইকুইটি শেয়ারস কারা? ইকুইটি শেয়ারস হচ্ছে রিয়েল ওনার অফ দ্য কোম্পানি। একটা কোম্পানি যখন বড় হয়, একদম লার্জ হয়, নিশ্চয়ই তার শেয়ারস বাজারে বিক্রি হয়েছে বলে লার্জ হয়েছে। এই যে ছোট ছোট পার্টগুলো, এই পার্টগুলোকে বলা হয় শেয়ারস। এইগুলো যারা কেনে তাদেরকে বলা হয়, ওই লোকগুলোকে বলা হয় যারা কিনে থাকে এই শেয়ারসগুলো, তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার্স। কি বলা হয়? শেয়ার হোল্ডার্স। এবং এই শেয়ার হোল্ডার্সরা টাকা পায় এবং তার সাথে সাথে লাভের টাকাও পায়। লাভকে কি বলা হয়? প্রফিট। কিন্তু শেয়ারসে যদি তেমন টাকা লাভ হয় তাহলে সেইখানে তুমি পাবে ডিভিডেন্ড। শেয়ার হোল্ডার্সরা তাহলে কি পায়? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। এবার আমরা বুঝলাম যে দু টাইপের শেয়ারস, একটা ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ারসরাই আসল মালিক হয়, যারা কিনা বেশি শেয়ার ধরে থাকে কোম্পানির। প্রেফারেন্স শেয়ারসরা দে আর নট দ্য রিয়েল ওনার, তারা কিন্তু সত্যিকারের ওনার হয় না, তারা শুধু টাকা ইনভেস্টমেন্ট করতে আসে, ইনভেস্ট করে প্রফিট নেয় চলে যায়। তারা শুধুমাত্র নট রিয়েল ওনার, এরা কিন্তু রিয়েল ওনার নয়। এরা শুধুমাত্র ফিক্সড ডিভিডেন্ড পায়, ফিক্সড ডিভিডেন্ড পায়। আমরা আরো আসবো, বাট আমরা আপাতত জন্য শিখলাম যে শেয়ার দু টাইপের হয়, ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। এরপরে ডেপথেও ঢুকবো, তোমার চিন্তা নেই বাবু, একদম মাখন হবে জিনিসটা। না খেলা অবধি আমরা আছি, মাখন না অবধি আমি আছি। এবারে এখানে একটা মিনিমাম সাবস্ক্রিপশনের ব্যাপার আছে। ব্যাপারটা কি? আমাদের লাস্ট কোম্পানিজ অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? 2013-তে। এবং এখানে বলা হয় যে সেকশন 339(1)-এ যে 90% মিনিমাম সাবস্ক্রিপশন লাগবে। কত পার্সেন্ট? এটা মাথার মধ্যে রাখবে ভালো করে, 90% মিনিমাম সাবস্ক্রিপশন লাগবে। এটা কে বলেছে? দেখো সবারই যেমন একটা আদর্শ আছে, একটা নীতি আছে, যার আদর্শ মেনে তুমি চলো, বা যার আদর্শ বা নীতি মেনে আমি চলি, যেমন আমার ঘরের লোক, সেরকমই তুমি তোমার কারো আদর্শ মেনে চলো। যেরকমই শেয়ারস কার আদর্শ মেনে চলে? শেয়ারস তার আদর্শ মেনে চলে সেবি। সেবির ফুল ফর্ম কি? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এমসিকিউর জন্য, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এ বলেছে যে মিনিমাম সাবস্ক্রিপশন যেন 90% হয়। তার মানে কি? 10,000 শেয়ার যদি বাজারে নামানো হয়, তার মধ্যে যেন 90% করলে কত হয়? 9,000 শেয়ার যেন বাজারে বিক্রি হয়ে যায়। তাহলে তোমাকে সেবি পারমিট করবে, মানে তোমার আদর্শ পারমিট করবে, হ্যাঁ ভাই তুমি ভালো কাজ করছো। এটা কত নম্বরে আছে? 2014 রুলসি। এবারে এটাও তো হতে পারে যদি মিনিমাম সাবস্ক্রিপশন হলো না, ধর 10,000 শেয়ার বাজারে বিক্রি করতে বলে, যে তোমার বিক্রি হলো 4,000 শেয়ার, তাহলে সেবি কি বলছে? বলছে উইদিন 30 days ফ্রম দ্য ডে অফ ইস্যু অফ প্রসপেক্টাস। তাহলে কি করতে হবে? তোমাকে ওই টাকাটা 15 দিনের মধ্যে রিফান্ড করতে হবে। কতদিনের মধ্যে রিফান্ড করতে হবে? 15 দিনের মধ্যে। কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 90% শেয়ার তোমরা বিক্রি করবে, এই 90% শেয়ার কত দিনের মধ্যে বিক্রি করতে হবে? 30 দিনের মধ্যে তোমাকে 90% শেয়ার বিক্রি করতে হবে। দেখো লেখা আছে 30 দিনের মধ্যে 90% শেয়ার বিক্রি করতে হবে। যদি তুমি বিক্রি করতে না পারো, যতগুলো বিক্রি করেছো 9,000-এর কম, সব টাকা তোমাকে রিফান্ড করতে হবে নেক্সট 15 দিনের মধ্যে। নেক্সট 15 দিনের মধ্যে তোমাকে রিফান্ড করতে হবে। এবার তুমি যদি 15 দিনের মধ্যে বাকি লোকদের টাকা ফেরত না দাও, তাহলে ভাই তোমার সুদ লাগবে, ইন্টারেস্ট লাগবে 15%। তোমার সুদ কত লাগবে? 15% তোমার সুদ লাগবে। এই হচ্ছে ব্যাপার। মানে একটা কথা এখান থেকে আমরা শিক্ষা পাই যে কারোর কাছে অসহ্য হওয়ার ওঠার আগেই তুমি তার কাছ থেকে হারিয়ে যাও। ভালো করে শুনবে লাইনটা, কারোর কাছে অসহ্য হয়ে ওঠার আগেই তার জীবন থেকে হারিয়ে যাও।
সমাজ রেও, বুঝতে পারছো? চলো এবারে আমরা আরো ডেপথে পরে আসছি, সেটা হচ্ছে দেখো প্রাইভেট কোম্পানি খুলতে গেলে তিনটে ডকুমেন্টস এর খুব প্রয়োজন। আমি একটা শর্টসও বানিয়েছি, রিলসও বানিয়েছি, এমওএ, এওএ, আর একটা হচ্ছে প্রসপেক্টাস। দাদা কি তামিল ভাষায় বলছো? আমি না বাবা, তামিল ভাষায় বলিনি। আমি দেখো প্রপার বাংলাতে বলার চেষ্টা করব, তোমরা বোঝারও চেষ্টা করবে। এমওএ মানে কি? মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা মানে কি? কোম্পানির কতটা আয়ত্ত আছে, পাওয়ার কতটা আছে, পাওয়ার বা অবজেক্টিভ। আমরা দুভাগে আমরা বোঝানোর জন্য বলি, যেমন তোমার ঘরে বাবা আছে যে সবকিছু পরিচালনা করে, পাওয়ার বলে তুমি কতটা যেতে পারবে। তুমি রাত 12টার সময় নিশ্চয়ই বাইরে ঘুরতে বেরোতে পারবে না, একটা নিয়ম আছে। বা তুমি কোনো ভুল করে তোমার বাবা তোমাকে নিশ্চয়ই শাসন করে, তো একটা পাওয়ার আছে। তো পাওয়ার অবজেক্টিভ হচ্ছে এমওএ। এমওএ পাওয়ার অবজেক্টিভ স্কোপ বলে কোনো কোম্পানির রিলেশনশিপ উইথ দ্য আউটসাইডার, বাইরের লোকের তোমাকে কিভাবে জাজ করবে, মানে তোমাদের বাড়িকে কিভাবে জাজ করবে। তোমার বাবা কত ভালো, কত সভ্য, তাই তো জিজ্ঞেস করে তোমার বাবা কত ভালো, তুমি দেখো কেমন, এটা বলে তো। তাহলে এমও এটা কি? পাওয়ার অবজেক্টিভ ডিনোট করে কোন কোম্পানির পাওয়ার কতটা, ক্ষমতাটা কতটা, অবজেক্টিভটি কি আছে, হ্যাঁ বাইরের সুনাম কতটা, সেটা বাইরের সুনাম। তাহলে এমও এর জন্য কন্টেন্ট কি কি লাগে? নেম ক্লজ, রেজিস্টার্ড ক্লজ, অবজেক্ট ক্লজ, লাইবিলিটি ক্লজ। মানে কত কত টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করছি, কত টাকা আমাদের লাইবিলিটি আছে, কত টাকা আমাদের ক্যাপিটাল আছে, কত টাকা সাবস্ক্রিপশন আছে, তো এই সব দিয়ে। এবার আসবো এওএ, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মানে কোম্পানির ভেতরে বা ফ্যাক্টরির ভেতরে কেমন রুলস রেগুলেশন আছে। তো আমাকে কিন্তু মেনটেন করতে হবে কি? ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশন। ফ্যাক্টরির মধ্যে মানে আবার ঘরে পরিচালনা করে কে? মা। তো এই মা থেকে মনে রাখবে এওএ, রুলস রেগুলেশন কোম্পানির মধ্যে, সেটা ডিনোট করে কে? এওএ। শেয়ার ক্যাপিটাল কত হবে, শেয়ার হোল্ডারদের রাইট কত টাকা কতটা আছে, ডিরেক্টরদের পাওয়ার কত টাকা আছে, ভোটিং রাইট কতটা আছে, এই সব জিনিস নির্ভর করে কে? এওএ। এবার তোমরা প্রশ্ন করতেই পারো দাদা এর বাংলাটা কোথায়? বাংলাটাও নিয়ে আসছি, চলো, অসুবিধা কি আছে। একদম একদম স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নাও। আমি তোমাদের সব রকম ভাবে রেডি করব, চেষ্টা করব, স্ক্রিনশট নেবে, নাও। এবার আসবো প্রসপেক্টাস। প্রসপেক্টাস মানে তোমাদের স্কুলে ডায়েরি দেয়, দেখেছো? তোমাদের স্কুলের ডায়েরির মধ্যে লেখা থাকে কোন টিচারের কি কোয়ালিফিকেশন আছে, তোমাদের টিচার কতগুলো আছে, তোমাদের স্কুলের আয়তনটা কতটা, তোমাদের স্কুলে কি কি অ্যাচিভমেন্ট করেছে, সেরকমই কোম্পানির প্রসপেক্টাস হয়, যেখানে কতটা অ্যাসেট আছে, কি কি ভালো ভালো গুণ আছে সেইখানে লেখা থাকে। সেটা 10 পাতা, 15 পাতা, 50 পাতার একটা হয়, মানে ফাইলের মতো। সেখানে সব কোম্পানির ভালো ভালো গুণ লেখা থাকে, যাতে ইনভেস্টাররা টাকা ইনভেস্ট করতে পারে। কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির নাম ও ঠিকানা, শেয়ারের মূলধনের বিবরণ, প্রমোটার্স কতগুলো আছে, রিস্ক কেমন আছে, মিনিমাম সাবস্ক্রিপশন আমাদের কোম্পানির কত আছে, তো সবকিছু ডেপথ এবং ডিটেলস লেখা থাকে। এই হচ্ছে প্রসপেক্টাসের সংজ্ঞা। এবার প্রসপেক্টাস যদি তোমরা কেউ ইংলিশে জানতে চাও, তারও আমার কাছে আছে অ্যাভেলেবেল। তোমাদের আমি বলেছি যে আমরা সবকিছু ট্রাই করব এবং সবকিছু ভালোভাবে বুঝবো, সেটা ইংরেজিতে হোক বাংলাতে হোক, আমি করে দিলাম। এবারে আসবো ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার। খুব বাজেভাবে বোঝাবো, কারণ আমি মনে করি না যে আমি খুব একটা ভালো টিচার। আমি মনে করি আমি একজন খুব ভালো দাদা হওয়ার চেষ্টা করি আর করব। এবার আসবে ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার। দেখো বিপদ আপদের সঙ্গী হচ্ছে ইকুইটি শেয়ার, আর ভাই সুখের ফল খাবে প্রেফারেন্স শেয়ার। মনে রাখবে ভাই, এ হচ্ছে রিয়েল ওনার, তার মানে এ লাস্টে ডিভিডেন্ড পাবে। ধরো আমি তোমার একটা কথা বলি ভাই, তোমার বাড়িতে আত্মীয় এসছে আর তোমার মা বাবা আছে, তুমি আছো। তোমার মা বাবা আগে আত্মীয়দের খাবার দেবে, তারপরে তোমাকে খাবার দেবে। তারপরে আত্মীয় হচ্ছে আমার প্রেফারেন্স শেয়ার, তাহলে ওরা আগে ফিক্সড ডিভিডেন্ড নিয়ে চলে যাবে, অবশিষ্ট যে টাকাটা রইবে সেটাকে বলে ইকুইটি শেয়ার। তাই এদের কোনো ফিক্সড ডিভিডেন্ড নেই, লাস্টে যা বাঁচবে তাই এদের। রিস্ক এদের প্রচুর, কারণ ভাই এরাই হচ্ছে আসল মালিক। অ্যাজ কম্পেয়ার টু প্রেফারেন্স শেয়ার এদের রিস্ক কিন্তু খুব কম। একটা কথা মনে রাখবে, খুব হাস্যকর, গার্লফ্রেন্ড বউ হতে পারবে ভাই, পসিবল আছে, কিন্তু বউ মানে তোমারই বউ আর তোমার গার্লফ্রেন্ড হতে পারবে না। দাদা কি বোঝাচ্ছ গো এগুলো? গার্লফ্রেন্ড বউ হতে পারবে, দ্যাটস মিন্স আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ইকুইটি শেয়ারসে কনভার্ট হতে পারে। এটা জিএফ কে ধরো প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ারসরা কনভার্ট হতে পারবে ইকুইটি শেয়ারসে। বাট বস ইকুইটি শেয়ার হোল্ডাররা
কোনোদিন কনভার্ট হতে পারবে না প্রেফারেন্স শেয়ারসে। ইকুইটি শেয়ার হোল্ডাররা কখনোই হতে পারবে না কি প্রেফারেন্স শেয়ার হোল্ডার। কথা বোঝা গেল? এইটা কিন্তু একদম পুরো মাখন দিলাম, তাই না? গার্লফ্রেন্ড বউ হওয়া যায়, মানে প্রেফারেন্স শেয়ারস ইকুইটি শেয়ারস হতে পারবে, কিন্তু বউ, নিজের বউ গার্লফ্রেন্ড হতে পারবে না। এবার অন্যের হলো আলাদা ব্যাপার। তাহলে ইকুইটি শেয়ারস কোনোদিনই প্রেফারেন্স শেয়ারস হতে পারে না। হয়েছে? আরে বাপরে কি বুঝালাম ভাই, সাবাস। ঠিক আছে, চলো এবারে দেখো নেক্সট কি আছে। দেখো ডিফারেন্স দিয়ে দিয়েছে। আরে লটস অফ ডিফারেন্স আছে, তোমরা একবার পড়বে, আমি জুম করে দিচ্ছি, যা করার নাও নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সেই একই জিনিস বোঝাচ্ছে, এবার পড়ে নেবে। ভোটিং রাইট কার আছে ভাই? যে ইকুইটি শেয়ারস তোমার বউ, তোমাকে জ্ঞান দেবে না? দেবে। ভোটিং রাইট ইকুইটি শেয়ারস, তাহলে ওর ভোটিং রাইট আছে, ওর ম্যানেজমেন্টে পার্টিসিপেট করার ক্ষমতা আছে। আর প্রেফারেন্স শেয়ারস কে? তোমার গার্লফ্রেন্ড, ওর কি ভোটিং রাইট থাকবে নাকি? ও তো ওর কথা তুমি শুনবে? চাল, ও তোমার ম্যানেজমেন্টে পার্টিসিপেট করে, তুমি ওকে পার্টিসিপেট করতে দেবে, বলবে চাল। এই হচ্ছে ব্যাপার। এরপরে ভাই এটা তুমি বাংলাতে দেখো না, আমাকে বাংলা মিডিয়ামের ছেলেরা চেপে ধরবে, বলবে দাদা আমরা কি দোষ করেছি গো, আমাদেরকে দেখাচ্ছ না। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই নাও, এই যে ইকুইটি শেয়ারস। এবং বাবার এই বাংলাটা অনেক ছোট হয়ে গেছে গো। দেখো আগে স্ক্রিনশট নিয়ে নাও তো, আগে ফটাফট এটাকে স্ক্রিনশট নাও তো, লিখে নেবে, লিখে নাও, স্ক্রিনশট নেবে, নিয়ে নাও স্ক্রিনশট। হয়ে গেছে, নিয়ে নাও। একই জিনিস আছে। এরপরে আমরা আসবো আর একটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে এক মিনিট প্রেফারেন্স শেয়ারস কে ক ভাগে বিভক্ত করা যায়। এই যে আমরা বললাম না গার্লফ্রেন্ড এখনই, তো প্রেফারেন্স শেয়ারস, কোম্পানির প্রেফারেন্স শেয়ারস কে ক ভাগে বিভক্ত করা যায়। কোম্পানির প্রেফারেন্স শেয়ারস কে একটা বলা হয় কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস, যে বউ হতে পারবে। মানে ভাই যে প্রেফারেন্স শেয়ারস কনভার্ট হতে পারবে ইকুইটি শেয়ারসে স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের পরে, 2 বছর করার প্রেম করার পরে তারপরে ইকুইটি শেয়ারস হলো। সেরকমই, মানে আমি যে এক্সাম্পল দিচ্ছি, কেউ সিরিয়াসলি নাও না, মনে রাখার জন্যই ভাই এগুলো সব করা। নন কনভার্টেবল প্রেফারেন্স মানে যে ভাই গার্লফ্রেন্ডই রাখ, বউ নয় তুই, ভাই তুই আমাকে বেশি জ্ঞান দিবি না। তো নন কনভার্টেবল প্রেফারেন্স মানে যে কোনোদিনই বউ হবে না, সেরকম। অন দ্য বেসিস অফ রিডেমশন, রিডেমেবল প্রেফারেন্স শেয়ারস। আর একটা ইরিডেমেবল প্রেফারেন্স শেয়ার। রিডেমেবল কথার অর্থ হলো যে কোনো সময় তুমি টাকাটা উইথড্র করতে পারবে। তুমি ধরো ইনভেস্ট করে রেখেছো কোনো কোম্পানিতে, তো আমি যে কোনো সময়, মনে হচ্ছে যে আমার ঘরে ঝামেলা হচ্ছে ভাই, বিরাট মারপিট হচ্ছে, তো আমি কি করছি ভাই, টাকাটা তুলে নিচ্ছি, আমার সময় হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, সময় হওয়ার আগে আমি তুলে নিচ্ছি, তো ওটাকে বলা হয় রিডেমেবল। আর ইরিডেমেবল মানে কি, যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে ততক্ষণ তুমি পাবে না, তোমার যতই দরকার পড়ুক না কেন তোমাকে দেওয়া হবে না। ইরিডেমেবল মানে যতক্ষণ না ওর লাইফ টাইমটা হচ্ছে ততক্ষণ তোমাকে দেবে না। কথা বোঝা গেল? এরপরে আসো, এর আরো ছিল তো, রিডেমেবল, ইরিডেমেবল, কনভার্টেবল, নন কনভার্টেবল, আর কি আছে, আরো কয়েকটা আছে। দেখো আরো 4টে শব্দ জানবো। একটা হচ্ছে কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে ধরো কোনো প্রেফারেন্স শেয়ারস 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 4 মাসের টাকা পাবে, তাকে দেওয়া হয়নি, কোম্পানি বলেছে তোমাকে একবারে পরে দিয়ে দেবো, যখন আমাদের আসবে তখন দিয়ে দেবো, তোমাকে চিন্তা করার দরকার নেই, তোমাকে দিয়ে দেবো। তো 4 মাসের টাকা একবারে দিচ্ছে 5 মাসে, 5th মান্থে সবটা একবারে দিচ্ছে। 4 মাস প্লাস আরেক মাস, 5 মাসের টাকা একবারে দিয়ে দিচ্ছে, যেটাকে বলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। ধরো 1000 টাকা করে প্রত্যেক মাসে পেতো, তাহলে প্রত্যেক মাসে মানে 4000 টাকা ডিউ ছিল, 5 নম্বর মাসে যে 5000 টাকা পেতো, 5000 টাকা করে শোধ করে দিল, সেটা হচ্ছে কিউমুলেটিভ। নন কিউমুলেটিভ মানে কি, ভাই তোকে 4 বছরের টাকা পেতিস তুই, আমি এখন দিতে পারছি না আর দেবো না, যা করার করে নে। আমি তোকে নন কিউমুলেটিভ মানে আমি আর দিতে পারবো না, তোর 5 নম্বর মাসের টাকাটা ডিউ আছে, ওইটা আমার কাছে এখন টাকাটা এসে গেছে, ওইটা এখন নে, 1000 টাকা নে, খুশি থাক, ব্যাস, আগে টাকাগুলো পাবি না। এইটা পার্টিসিপেটিং, নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস। পার্টিসিপেটিং মানে কি, ধরো কোম্পানিরা গড়ে প্রত্যেক বছর দেখছে যে 2 লাখ টাকা লাভ হচ্ছিল, তো সেই হিসাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স বলছে ঠিক আছে আমি যেন ওইখান থেকে 70,000 পেয়ে যাই, প্রত্যেক বছর তাই পাইও 70,000 করে পেয়ে যায়, 2 লাখ টাকা 2 লাখ 20 লাভ হয়, 70,000 পেয়ে যায়। কিন্তু এইবারে হঠাৎ করে এই কোম্পানিটা 15 লাখ লাভ করে ফেলেছে, 15 লাখ লাভ করে ফেলেছে, প্রফিট করে ফেলেছে 15 লাখ। এবারে প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তার তো হিংসা হবেই যে ভাই কোম্পানি এত লাভ করলো, আমার টাকা নেই, আমাকে সেই 70,000 টাকায় রিটার্ন দেবে। তখনও চাইবে দাদা আমাকে আর 10-20,000 টাকা এক্সট্রা দেন, দাদা দাদা আর 10,000 টাকা দেন, আর 5,000 টাকা দেন, দাদা একটা মিষ্টির প্যাকেট দেন স্যার। এই যে ভিখারির মতো চাওয়া বা মানে ছোট লোকদের মতো চাওয়া, এইটাকে বলা হচ্ছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস। দাদা আর 10,000 টাকা দেন না, মিষ্টি খাবো, দাদা দাদা 10,000 টাকা দেন না, আমরা ট্রাভেল করে আসবো, দাদা দীঘা, পুরী, দার্জিলিং যাবো, তো ওটা বলছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস, আরো এক্সট্রা হাত পেতে চাওয়া। আর নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস মানে এ হচ্ছে পুরো একদম মেল ইগো নিয়ে থাকে, সাতলন্ডা,
একদম মেল ইগোতে থাকে। কোম্পানি 15 লাখ করুক, 20 লাখ করুক, 40 লাখ করুক, আমার 70,000 টাকা পাওয়ার কথা, আমি 70,000 টাকা পেয়ে গেছি, ব্যাস আমি খুশি। আমি আর ভিখারির মতো হাত চাইবো না, বা আমি আর হাত পেতে চাইবো না ভাই আমার টাকাটা দাও, আরো টাকা দাও, আরো 500 টাকা দাও, আমরাও 100 টাকা দাও, এরকম চাইবো না। এর আছে ভাই পুরো একদম মাখন আছে, একদম পুরো লোকটা পুরো হিড়ি দেওয়ার লোক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা দেখবো কি এইটা অথরাইজ ক্যাপিটাল। একটা কোম্পানির কাছে, তোমাদেরকে ধরো এক্সাম্পল দিলাম, তোমার মিষ্টি খাওয়ার ক্ষমতা আছে 10টা, তাহলে তুমি কি 10টাই খাবে সবসময় মিষ্টি? না, তোমার ক্ষমতা আছে 10টা, তোমার গলা অব্দি গিয়ে 10টা ঠেকে যাবে। তো অথরাইজেশন মানে হচ্ছে তোমার ক্ষমতা, কোম্পানির ক্ষমতা কতটা শেয়ার বাজারে বিক্রি করা, যেটাকে বলে অথরাইজেশন। এবারে ধরো ক্ষমতা আছে, এক্সাম্পল দিচ্ছি, 10,000 ক্ষমতা আছে বাজারে বিক্রি করার, কিন্তু ওই কোম্পানি 8,000 বাজারে বিক্রি করছে, 10 টাকা করে দাম। তাহলে 10,000 ক্ষমতা আছে, 8,000 বাজারে বিক্রি করছে, তাহলে 2,000 বিক্রি করছে না, ওর ইচ্ছা নেই বিক্রি করা, করবে না, ওটাকে বলা হয় আনইস্যুড ক্যাপিটাল। এবার বলা হয় সাবস্ক্রাইব আর আনসাবস্ক্রাইব। এই যে ইস্যুড ক্যাপিটালের মধ্যেই পড়ে সাবস্ক্রাইব এবং আনসাবস্ক্রাইব। তোমার কি বাজারে যত জিনিসই নিয়ে যাও সব কি বিক্রি হয়ে যাবে? যে বিক্রেতা সব জিনিসই কি তার বিক্রি হয়ে যায়? না। 8,000 বাজারে নামিয়েছে, তার মধ্যে 7,000 বিক্রি হয়েছে, সাবস্ক্রাইব করেছে, 1,000 বিক্রি হয়নি, ভেরি গুড, 10 টাকা করে দাম ছিল। এবারে সাবস্ক্রাইবের মধ্যেও আরো দুটো ভাগ আছে, কলড আপ, আনকলড আপ। কোম্পানি ডেকেছে এই 10 টাকার মধ্যে, ধরো 6 টাকা ডেকেছে, 6 টাকা কোম্পানি ডেকেছে, তাহলে ডাকেনি কত টাকা? 4 টাকা কোম্পানি ডাকেনি, এটাকে বলা হচ্ছে আনকলড আপ। কি বলা হয়? আনকলড আপ। কোম্পানি ডেকেছে 6 টাকা, 4 টাকা পরে ডাকবে। এবারে কলড আপের মধ্যেও দুটো ভাগ আছে, একটা পেড আপ, একটা কলস ইন এরিয়ার। কোম্পানি ডেকেছে 6 টাকা, এবার কেউ তো ভাই অনেক মানুষ থাকে না যারা টাকা দিতে চায় না, বলবে পরে দেবো দেবে না, তো তার মধ্যে 6 টাকার মধ্যে 4 টাকা কেউ দিয়েছে, মানে যে শেয়ার কিনছে শেয়ার হোল্ডার, সে 4 টাকা দিয়েছে আর 2 টাকা দেয়নি। এই যে শেয়ার হোল্ডারটা 2 টাকা দেয়নি তাকে বলা হয় কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার মানে যে শেয়ার হোল্ডারটা টাকা দেয়নি, মানে ভাই মেরে দিয়ে পালিয়েছে 2 টাকা, সেটাকে বলা হচ্ছে কলস ইন এরিয়ার। তোমার মনে আছে আনকলড আপে 4 টাকা ছিল যেটা কোম্পানি ডাকেনি, সেইটার ভাগ হচ্ছে এই দুটো, এই যে এইটা একটা ভাগ আর এইটা একটা ভাগ। আনকলড আপ ক্যাপিটালের দুটো ভাগ, একটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, একটা হচ্ছে আনসাবস্ক্রাইব ক্যাপিটাল। এই যে এইটারই ভাগ হচ্ছে এইটা আর এইটা। তো দেখো 4 টাকার মধ্যে ও 10 দিন পরে বা 15 দিন পরে 2.5 টাকা, সরি 4 টাকার মধ্যে 1.5 টাকা 2.5 দিন বা 5 দিন বা 10 দিন পরে ইস্যু করে দেবে, মানে বাজারে ছেড়ে দেবে। 4 টাকার মধ্যে 1.5 টাকা ও বাজারে বিক্রি করবে, আর রিজার্ভ মানে 2.5 টাকা রেখেছে ও, ওটা আর বিক্রি করবে না। ধরলাম 4 টাকা তোমার ইস্যু করনি, তো তার মধ্যে 4 টাকার মধ্যে 1.5 টাকা 10 দিন পরেই 10 ডেজ পরে ও বাজারে বিক্রি করে দেবে, তাহলে বাকি রইল কত? 2.5 টাকা। এই 2.5 টাকাটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। কি ক্যাপিটাল? রিজার্ভ ক্যাপিটাল। আর 1.5 টাকাটা 10 দিন পরেই বিক্রি করতে নামিয়ে দেবে, সেটাকে বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাপিটাল। ব্যাস এইটাই হচ্ছে শেয়ারসের থিওরি পার্ট। এবার এখান থেকে যত রকমের এমসিকিউ দিক না কেন তোমরা ইজিলি করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভাই, আই এম অলওয়েজ বি দেয়ার, একটা কমেন্ট সুন্দর করে দিয়ে যাও।